নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখার রহস্যে রোমাঞ্চ ভরা উপন্যাস হিমলক। তৃষিত অফিসে নিজের ছোট্ট ঘরটাতে বসে একটা কপি লিখছিল। চিফ রিপোর্টার সুপ্রকাশা তার ঘরে ঢুকলেন। তাকে দেখে তৃষিত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, কপিটা প্রায় হয়ে গেছে দাদা, এই আর মিনিট 10-এর মধ্যে আপনার চেম্বারে গিয়ে দিয়ে আসছি। সুপ্রকাশদা বললেন, ওটা পরে দিলেও চলবে, তাড়া নেই। আসলে বড় সাহেব মানে আমাদের মালিক এসেছেন, তিনি তার চেম্বারে ডাকছেন তোমাকে। তৃষিত কথাটা শুনে একটু ঘাবড়ে গেল। মালিক মানে পরিতোষ মুখার্জি, বেশ রাশভারী লোক, এই রাজ্যের একজন অন্যতম শিল্পপতি উনি। তৃষিত মাত্র 2 বছর হলো এই খবরের কাগজের অফিসে সাংবাদিক হিসেবে চাকরি করছে। কাগজের বিনোদনের পাতাটা সে দেখে। এই 2 বছরের মধ্যে 2-4 বার সে মালিকের সম্মুখীন হয়েছে কয়েকটা অনুষ্ঠানে, তবে সৌজন্য বিনিময় ছাড়া কোনো কথাবার্তা হয়নি, হবার কথাও নয়। তার মতো কনিষ্ঠ সাংবাদিককে তেমন প্রয়োজন হয় না মালিকের। কাগজের সম্পাদক আর চিফ রিপোর্টার ছাড়া কারো সঙ্গেই বিশেষ কথা বলেন না তিনি। কাজের প্রয়োজনে তৃষিতকে মাঝে মাঝে বিনোদন জগতের নানা সেলিব্রিটির সঙ্গে কথা বলতে হয়, তাদের নিয়ে কাগজে লিখতেও হয়। তবে কি তাদের মধ্যে কেউ কোনো অভিযোগ জানিয়েছে মালিকের কাছে? তৃষিত সুপ্রকাশদাকে বলল, রিপোর্টিংয়ে কোনো ভুল করে ফেলেছি নাকি? কেউ কোনো কমপ্লেন করেনি তো? সুপ্রকাশদা বললেন, সম্ভবত তার নয়। তাহলে চিফ রিপোর্টার হিসেবে তিনি প্রথমে আমার কাছে জবাবদিহি চাইতেন, যেমনটা তিনি সাধারণত চেয়ে থাকেন। কারণটা ঠিক আমি জানি না, গিয়ে দেখো তো উনি কি বলেন। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। সুপ্রকাশদা ঘর থেকে চলে যাবার পর তৃষিত ওয়াশরুমে গিয়ে যথাসম্ভব ফিটফাট হয়ে নিল। তারপর রওনা হলো বড় সাহেবের চেম্বারের দিকে। চেম্বারের বাইরে যে বেয়ারা দাঁড়িয়েছিল, তৃষিত তাকে মালিক ডেকেছেন জানাতেই সে চেম্বারে ঢুকে কয়েক মুহূর্তের মধ্যে ফিরে এসে বলল, যান ভেতরে যান। বড় সাহেবের চেম্বারে প্রবেশ করল তৃষিত। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল ঘরটার ঠিক মাঝখানে ওক কাঠের বিরাট সেক্রেটারিয়েট টেবিলের পাশে রিভলভিং চেয়ারে বসে আছেন বড় সাহেব পরিতোষ মুখার্জি। তৃষিত তার উদ্দেশ্যে বলল, গুড আফটারনুন স্যার। বড় সাহেব মৃদু হেসে চোখের ইশারায় সামনে চেয়ারে বসতে বললেন। তার নির্দেশ পালন করে টেবিলের এ প্রান্তে মুখোমুখি একটা চেয়ারে বসল তৃষিত। টেবিলের উপর একটু ঝুঁকে পড়ে নাকের ডগায় নেমে আসা বাইফোকালের উপর দিয়ে তিনি কয়েক মুহূর্ত তৃষিতের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর প্রশ্ন করলেন, আপনি হেমলক শব্দটা শুনেছেন? যদিও পরিতোষ মুখার্জি 60 আর তৃষিতের বয়স 27, সে অনেকটা বয়সেই ছোট, তবুও সবাইকে আপনি সম্বোধন করে কথা বলাই বড় সাহেবের অভ্যাস। তৃষিত জবাব দিল, হ্যাঁ স্যার, শুনেছি। মানে জানেন কি বলুন তো?
তৃষিত বলল, এক ধরনের উদ্ভিদ, এর পয়জন হেমলক, প্রজাতি বিষাক্ত। এ বিষয়ে আর কিছু জানেন? আবার প্রশ্ন করলেন মুখার্জি সাহেব। তৃষিত জবাব দিল, গ্রিক দার্শনিক সক্রেটিসকে এই হিমলকের রস পান করিয়েই নাকি হত্যা করা হয়েছিল। ভেরি গুড। প্রশংসাসূচকভাবে কথাটা বলে সোজা হয়ে বসলেন বড় সাহেব। এবার ভয়টা একটু কাটল তৃষিতের। তার মনে হলো বড় সাহেব বকাঝকা করার জন্য ডাকেননি তাকে। মুখার্জি সাহেব এরপর বললেন, এই হিমলক কথাটা শুনে আর কিছু মনে আসছে আপনার? তৃষিত একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ স্যার, একটা সফট ড্রিঙ্ক, হেমলক নাম, বাজারে ইদানিং বেশ ভালোই চলছে। খেয়ে দেখেছেন? কেমন? প্রশ্নটা শুনে একটু ইতস্তত করে তৃষিত জবাব দিল, হ্যাঁ স্যার, ভালো। বাজারে চলতি সফট ড্রিঙ্কস গুলোর থেকে একটু অন্যরকম এই ঠান্ডা পানি, বেশ ভালো। বড় সাহেব তৃষিতকে বললেন, আপনি জানেন নিশ্চয়ই রেনবো নামে আমারও একটা সফট ড্রিঙ্কস কোম্পানি আছে। রেনবো থেকে কি হিমলকের স্বাদ বেশি ভালো? দুটোই তো আপনি নিশ্চয়ই খেয়ে দেখেছেন। তৃষিত এবার বেশ অস্বস্তিতে পড়ে গেল। রেনবোর থেকে হিমলকের স্বাদ যথেষ্ট ভালো, কিন্তু সেটা খোদ রেনবোর মালিকের সামনে বলা উচিত হবে কিনা তা ঠিক বুঝে উঠতে পারল না তৃষিত। তাকে চুপ করে থাকতে দেখে বড় সাহেব তার রিভলভিং চেয়ারটা এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে বললেন, আপনার চুপ থাকার কোনো কারণ নেই। কোনো কথা শুনতে অনেক সময় ভালো না লাগলেও সত্যিটা সবসময় সত্যিই হয়। আপনার হয়ে জবাবটা আমি দিয়ে দিচ্ছি, রেনবোর থেকে হিমলক সাথে ভালো। আর শুধু রেনবোর থেকেই নয়, অন্যান্য যেসব ঠান্ডা পানীয় আছে তাদের সবার থেকে হিমলকের স্বাদ ভালো। আর এ ব্যাপারে একটা আলোচনার জন্য আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। বড় সাহেবের কথা শুনে মৃদু বিস্মিত হয়ে তৃষিত তাকালো তার দিকে। বড় সাহেব সোজা হয়ে বসে বলতে শুরু করলেন, হ্যাঁ, ওই স্বাদের জন্যই হিমলক পিছনে ফেলে দিচ্ছে আমাদেরকে। বড় বড় বহুজাতিক সংস্থার নরম পানীয়ের কথা বাদ দিচ্ছি, কিন্তু আমরা যারা মাঝারি বা ছোট নরম পানীয়ের ব্যবসা করি তারা অনেক টাকা খরচ করেও কিছুতেই কিছু করে উঠতে পারছি না হিমলকের সঙ্গে। অথচ হিমলক কোনো বড় কোম্পানি না, এমনকি সে আমাদের থেকেও ছোট কোম্পানি, কিন্তু কি চাহিদা তার! হিমলক চাহিদা অনুযায়ী যোগান দিয়ে উঠতে পারছে না। যে একবার হিমলক খাচ্ছে সে অন্য কোনো পানীয় মুখে তুলছে না। মুখার্জি সাহেব এ পর্যন্ত কথাগুলো বলার পর তৃষিত ব্যাপারটা কিছুটা আন্দাজ করে বলে উঠল, কিন্তু আপনাদের এ নিয়ে আশঙ্কার কারণ কি? বলছেন তো খুব ছোট কোম্পানি, চাহিদা অনুসারে বাজারে যোগানই দিতে পারছে না। বড় সাহেব বললেন, এটা বাজারে চাহিদা বাড়াবার ব্যবসায়িক কৌশলও হতে পারে। আবার যদি পুঁজি না থাকার কারণে হয় তবে বেশি দিন সে সংকট থাকবে না। যার জিনিসের বাজারে এত চাহিদা তার কিছুদিনের মধ্যেই পুঁজি তৈরি হয়ে যাবে, অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা বাড়াবে। তখন মুখ থুবড়ে পড়বে আমাদের মতো
মাঝারি আর ছোট কোম্পানিগুলো। এ কথা বলে একটু থেমে মুখার্জি সাহেব বললেন, ওই পানীয়তে নিশ্চয়ই হেমলকের বিষ মেশানো হয় না, তবে তা খেলে কেউ বাঁচত না। তবে কিসের জন্য অমন স্বাদ সেটাই ধরতে পারছি না। হ্যাঁ, এটা ঠিকই যে প্রত্যেক পানীয় সংস্থার আলাদা আলাদা গোপন রেসিপি থাকলেও তার ৯৫% মোটামুটি একরকম হয় নরম পানীয়ের ক্ষেত্রে। কিন্তু হিমলকের রেসিপিতে কি এমন গোপন যে তার কাছে পাত্তা পাচ্ছি না আমরা? নাকি প্রযুক্তির বিশেষ কোনো ব্যবহার, অনেক সময় টেম্পারেচার, মিক্সিং ইত্যাদি সামান্য কৌশল সাথে পার্থক্য করে দিতে পারে? আপনাকে একবার তাদের কোম্পানিতে যেতে হবে, কথা বলতে হবে মালিকের সঙ্গে। আসল কথাটা এবার পারলেন বড় সাহেব। আমাকে? বিস্মিতভাবে বলে উঠল তৃষিত। বড় সাহেব বললেন, হ্যাঁ আপনাকেই। আমাদের বিনোদনের পাতার জন্য হেমলকের মালিক নীলকণ্ঠ গুপ্তের একটা ইন্টারভিউ নেবেন আপনি। সম্ভব হলে ফ্যাক্টরিটাও ঘুরে দেখবেন, ছবি তোলারও চেষ্টা করবেন। নীলকণ্ঠগুপ্ত যে আপনাকে রেসিপিটা জানিয়ে দেবেন সে আশা করি না, কারণ এমন বোকা তিনি নিশ্চয়ই নন। কিন্তু হয়তো তার কথার মধ্যে এমন কোনো সূত্র পাওয়া গেল যেটা শুনে আমরা হয়তো ব্যাপারটা সম্বন্ধে আন্দাজ করতে পারলাম, অথবা কোনো যন্ত্রাংশের ছবি হয়তো আমাদেরকে বুঝিয়ে দিল ব্যাপারটা। সেই আশাতেই আপনাকে ওর কাছে পাঠানো। আর আপনাকে নির্বাচন করার পিছনে দুটো কারণ আছে। বিনোদন মানে তো শুধু সিনেমা থিয়েটার নয়, খাদ্য পানীয়ের ব্যাপারটাও অঙ্গাঙ্গিভাবে যুক্ত। লোকটা যদি আপনার ব্যাপারে সতর্ক হয়ে আগাম খোঁজ নেয় তবে দেখবে আপনার বক্তব্য সত্যি, কারণ ওই পাতাতে আপনার নাম থাকে। আর দ্বিতীয় কারণ হলো, কাজের ব্যাপারে আমি আপনাদের মতো তরুণদের ওপর অনেক বেশি আস্থাশীল। আপনাদের উদ্যম ও রিফ্লেক্স আমাদের মতো মানুষের চেয়ে অনেক বেশি হয়। কি কাজটা করতে পারবেন তো? তৃষিত বলল, আমি নিশ্চয়ই কাজটা করার চেষ্টা করব স্যার। বড় সাহেব বললেন, ভেরি গুড। এ কথা বলার পর বড় সাহেব একটা কাগজের টুকরো এগিয়ে দিয়ে বললেন, বেন্টিং স্ট্রিটে ওর অফিস, এখানে টেলিফোন নাম্বার লেখা আছে। নিন, এবার কাজে লেগে পড়ুন। আমি আজ রাতের ফ্লাইটে দিন ৭ জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে রিপোর্ট নেব। আর হ্যাঁ, এই ব্যাপারটা অফিসের কাউকে জানাবার দরকার নেই। কেউ আপনাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে বলবেন, আমার যে চায়ের ব্যবসা আছে সে ব্যাপারে কয়েকটা কাজ করে দেওয়ার জন্য আমি আপনাকে সাময়িকভাবে নিযুক্ত করছি। ব্যাপারটা আমি চিফ রিপোর্টারকেও জানিয়ে দিচ্ছি। বড় সাহেবের চেম্বার থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরে এলো তৃষিত। নিজের চেয়ারে বসার পর কাগজের টুকরোটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কর্তব্য স্থির করে রিসিভার তুলে কাগজে লেখা ফোন নম্বরে তৃষিত ডায়াল করল। বেশ কয়েকবার রিং হবার পর ওপাশে কেউ একজন ফোন ধরল। তৃষিত বলল, হ্যালো, এটা কি হেমলক কোম্পানি? ওপাশের লোকটা বলল, হ্যাঁ হেমলক, কিন্তু এখন আমাদের কোনো স্টক নেই, দিন ৭ পর একবার খোঁজ নেবেন। মাঝবয়সী এক লোকের গলা। তৃষিত বলল, না, আমি স্টকের ব্যাপারে কথা বলার জন্য ফোন করিনি। আমি কোম্পানির প্রোপাইটার মিস্টার গুপ্তর সঙ্গে কথা বলতে চাই। এই বলে
নিজের পরিচয় দিল তৃষিত। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ওপাশের কণ্ঠস্বর বলল, আপনি সাংবাদিক? আমি নীলকণ্ঠ গুপ্ত। বলুন কি ব্যাপার? তৃষিত বলল, আমাদের কাগজে শনিবারের বিনোদনের একটা পাতা আছে। খাদ্য পানীয় তো বিনোদনের অংশ। এ ব্যাপারে ওই পাতার জন্য আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। টেলিফোনে তো সব কথা হয় না। যদি কিছুক্ষণের জন্য সামনাসামনি কিছুটা সময় দেন আমাকে। এ কথা শুনি নীলকণ্ঠ গুপ্ত যেন একটু ভেবে নিয়ে বললেন, আজ সন্ধ্যা 6টার সময় আমার অফিসে চলে আসতে পারেন, তখন কথা বলা যেতে পারে। আমার অফিস আগরওয়াল ম্যানশন, বেন্টিং স্ট্রিটে। তৃষিত বলে উঠল, থ্যাংক ইউ স্যার, আমি আপনার অফিসে ঠিক 6টায় পৌঁছে যাচ্ছি। নীলকণ্ঠ গুপ্ত থ্যাংক ইউ বলে রেখে দিলেন। লোকটার সঙ্গে যে এত তাড়াতাড়ি দেখা করার সুযোগ মিলবে তা ভাবতেই পারেনি তৃষিত। বেশ উৎসাহিত হলো সে। নিজেকে যেন কেমন গোয়েন্দা গোয়েন্দা মনে হলো তার। একটা রাইটিং প্যাড টেনে নিয়ে লোকটাকে কি কি প্রশ্ন করা যায় তা লিখতে আরম্ভ করলো সে। প্রশ্নমালা একসময় তৈরি হয়ে গেল। সেগুলি মাথার মধ্যে গুছিয়ে ফেলে ঠিক 5টার সময় বেরোবার জন্য সে উঠে পড়ল। শীতের বেলা, বাইরে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। বেন্টিং স্ট্রিট তার অফিস থেকে কিছুটা দূরে হলেও নির্ধারিত সময় সেখানে পৌঁছে গেল তৃষিত। একটা গলির ভেতর 5তলা পুরনো একটা বাড়ি। ছোট বড় নানা কোম্পানির অফিস আছে সেখানে। লিফটম্যানকে জিজ্ঞাসা করে লিফটে চেপে 3rd ফ্লোরে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল সে। একটা ঘর নিয়েই অফিসটা। দরজার মাথার উপরে একটা সাইনবোর্ড ঝুলছে, হেমলক ব্রেভারিজ। পাল্লাটা ভেজানো। তৃষিত দরজাতে টোকা দিতেই ভেতর থেকে কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে চলে আসুন। ঘরের ভেতর প্রবেশ করলো তৃষিত। মাঝারি আকৃতির একটা ঘর, চারপাশে কয়েকটা আলমারি। ঘরের ঠিক মাঝখানে একটা টেবিল, তাকে ঘিরে কয়েকটা চেয়ার। এই ছোট কোম্পানির অফিসগুলো যেমন হয়। টেবিলের মাথার উপর থেকে ঝুলন্ত একটা আলো নেমে এসেছে, আর ঠিক সেই আলোর নিচে বসে আছে মাঝবয়সী একজন লোক। মাথায় হালকা ধরনের চুল, দাড়ি গোফিন মুখ, গায়ে একটা কালো তুষের চাদর জড়ানো। সব মিলিয়ে সাদামাটা চেহারার একজন ভদ্রলোক। লোকটা তাকে দেখে সৌজন্যসূচকভাবে মাথাটা ঝুঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, আপনি সাংবাদিক তৃষিত বাবু তো? বসুন, আমি নীলকণ্ঠ গুপ্ত, আপনি বসুন। হেমলকের প্রোপাইটার নীলকণ্ঠ গুপ্তর মুখোমুখি একটা চেয়ারে বসল তৃষিত। তাকে ভালো করে একবার দেখে নিয়ে নীলকণ্ঠবাবু বললেন, বলুন কি জানতে চান? তৃষিত বলল, খাদ্য পানীয় তো এখন বিনোদনের একটা প্রধান অঙ্গ। আপনাদের হিমলকের কথা তো এখন লোকের মুখে মুখে, আর আপনি তো এই কোম্পানির কর্ণধার। তাই এ ব্যাপারে আমরা একটা সাক্ষাৎকার ছাপবো আপনার। নীলকণ্ঠবাবুর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, অবশ্যই সাক্ষাৎকার দেব। আমি নগণ্য মানুষ, আমার সাক্ষাৎকার নিতে এসেছেন, এটাই বিরাট একটা ব্যাপার।
তাছাড়া আমি তো খবরের কাগজে হিমলকের বিজ্ঞাপন দিতে পারি না, সে সামর্থ্য আমার এখনো হয়ে ওঠেনি। সাক্ষাৎকারটাই বিজ্ঞাপনের কাজ করবে। তৃষিত হেসে বলল, তা তো করবেই। আমি আপনার সাক্ষাৎকারের ব্যাপারটা মোবাইল ফোনে রেকর্ড করে নেব। এই বলে তৃষিত পকেট থেকে মোবাইল ফোনটা বের করতে যাচ্ছিল, কিন্তু নীলকণ্ঠবাবু তার চাদরের আড়াল থেকে বাম হাতটা বের করে তৃষিতকে থামাবার ভঙ্গিতে বললেন, না না, ওটা থাক। আসলে ওই রেকর্ডিং এর ব্যাপারটা হলে আমি নার্ভাস হয়ে যাই, গুছিয়ে কথা বলতে পারবো না। কথাবার্তা এমনিই হোক, পরে আপনি সে কথাগুলো লিখে নেবেন। তবে আপনার চিন্তা নেই, আমি মিথ্যা বলি না, আর কোনো কথা বলার পর সেই কথা অস্বীকারও করি না। রেকর্ডিংটা করে রাখলে কাজের সুবিধা হতো তৃষিতের, কিন্তু লোকটা যখন নিষেধ করেছে তখন তাকে এই ব্যাপারে রাজি করানোর চেষ্টা না করাই ভালো। বলা যায় না, লোকটার মনের মধ্যে কোনো সন্দেহ জাগতে পারে, এমনকি বিগড়েও যেতে পারে লোকটা। কাজেই এ কথা ভেবে নিয়ে তৃষিত বলল, ঠিক আছে, রেকর্ডিং করছি না, শুধু মুখে মুখে এই কথা হোক। তবে আমি প্রশ্নগুলো করি। নীলকণ্ঠবাবু তার হাতটা আবার চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে সোজা হয়ে বসে বললেন, হ্যাঁ করুন। তৃষিত প্রথম প্রশ্ন করল তাকে, আপনার পানীয়ের তেমন কোনো বিজ্ঞাপন না থাকলেও হিমলকের নাম তার স্বাদের জন্য লোকের মুখে মুখে ছড়াচ্ছে, কিভাবে গড়ে তুললেন এই কোম্পানি? মৃদু চুপ করে থেকে নীলকণ্ঠবাবু প্রথমে বললেন, এখনো পুরো গড়ে তুলতে পারিনি বুঝলেন, তবে যেটুকু গড়েছি তা গড়ে উঠেছে আমার রক্ত আর পরিশ্রমের বিনিময়ে। আমাকে বাঁচার জন্য এ ব্যবসায় দাঁড়াতেই হবে। তারপর তিনি বললেন, জানেন, আমার পূর্বপুরুষেরা ছিলেন কবিরাজ, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে চিকিৎসা করতেন, নানা গাছগাছরা থেকে ওষুধ বানাতেন। কিন্তু তথাকথিত আজকের এই আধুনিক চিকিৎসা পদ্ধতি এদেশে চালু হবার সঙ্গে সঙ্গে কবিরাজের প্রসারও কমতে শুরু করলো। আমার ঠাকুরদার আমল থেকেই এই ঘটনাটা শুরু হয়েছিল, কিন্তু বাবার সময় চলে আসার পর একেবারে মুখ থুবড়ে পড়ল এই পারিবারিক পেশা। সংসার অচল হয়ে গেল আমাদের। পারিবারিক সূত্রে আমি কিছুটা ভেষজ ওষুধপত্রের ব্যবহার শিখে নিলাম। বাবার মৃত্যুর পর আমি চেষ্টা করলাম সেসবের কারবার করার। শিয়ালদা স্টেশনের পাশে প্রথমে একটা ভেষজ ওষুধের দোকান দিলাম, চলল না। তারপর নানা কাজ করেছি আমি, এমনকি ট্রেন কম্পার্টমেন্টে হজমি গুলি পর্যন্ত বিক্রি করেছি। 15-20 বছর এভাবে কোনো রকমে বেঁচে থাকার পর একজন আমাকে খবর দিল যে কলকাতার কিছু দূরে এক মারোয়ারি খুব ছোট একটা সফট ড্রিঙ্কসের কারখানা খুলেছিল, কিন্তু উৎপাদন শুরু না করেই সে সেটা লিজে দিয়ে দিতে চায়। জলের ব্যবসাতে নাকি অনেক পয়সা, যদি আমি সেটা কোনো মতে চালাতে পারি। তখন আমার একদম কোণঠাসা অবস্থা। সম্পত্তি বলতে কলকাতায় আমার পৈতৃক বাড়িটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ভাবলাম জীবনে প্রথমবারের জন্য একটা জুয়া খেলব, হয় ঘুরে দাঁড়াবো, আর না হয় শেষ হয়ে যাব। আমি বিয়ে থা করিনি। কিছুদিন আগে আমার শেষ টানটুকু আমার মাও প্রায় না খেতে পেয়ে মারা গেছেন।
আমার তখন হারাবার মতো কিছু ছিল না, কাজেই যা আছে কপালে বলে বাড়ি জমি বেচে 2 বছর আগে লিজ নিলাম ওই ছোট্ট কারখানা। 5-6 জন কাজ জানা লোক জোগাড় করে ব্যবসা শুরু করলাম। প্রথম তো আমি ভয়ে পেয়ে গিয়েছিলাম, লাভের মুখ দেখতে পাচ্ছিলাম না। আরে কোম্পানি বন্ধ করার উপক্রম হয়েছিল মশাই। তারপর আবার ধীরে ধীরে তৃষিত বলে উঠল, তারপর আবার ধীরে ধীরে আপনার রক্ত ঘাম পরিশ্রমের বিনিময়ে হেমলককে তুলে ধরলেন, কি তাই তো? নীলকণ্ঠবাবু শান্ত স্বভাবে বললেন, হ্যাঁ। তৃষিত বলল, আপনার হেমলকের তো এত চাহিদা, একদম সাধারণ মানুষ থেকে বড় বড় মানুষও এই পানীয়ের প্রেমে পাগল। আমি কিছুদিন আগে একটা ফিল্ম স্টুডিওতে এক নায়িকার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। তিনি হেমলকের বোতলে চুমুক দিতে দিতে আমাকে ইন্টারভিউ দিলেন। যে পানীয়ের এত চাহিদা তার জোগাড় নেই কেন বলুন তো? নীলকণ্ঠবাবু হেসে বললেন, কথাটা আপনি ঠিকই বলেছেন। এই যে আপনি এখানে এলেন, কিন্তু আপনাকে হেমলক খাওয়াতে পারছি না, একটা বোতলও নেই, সব শেষ। আমার কারখানার ফ্রিজে হয়তো 1-2 বোতল থাকতে পারে। আসলে হেমলক বানাতে একটা জিনিস লাগে, সেটা সবসময় পাওয়া যায় না, তাই প্রোডাকশন বন্ধ রাখতে হয়। হেমলকের গুণমানের সঙ্গে তো আর আপোষ করা যায় না। তৃষিত প্রশ্ন করল, আপনার পানীয়ের নাম হেমলক দিয়েছেন কেন? হেমলক তো বিষ। নীলকণ্ঠবাবু শেষে বললেন, যদিও আজকাল সংবাদপত্রে অনেক সময় লেখা হয় যে বহুজাতিক সংস্থার নরম পানীয়তে কীটনাশকের উপস্থিতি মিলেছে, কিন্তু হেমলকের ব্যাপারে আমি হলফ করে বলতে পারি যে তেমন কোনো বিষাক্ত পদার্থ এতে মেশানো নেই। হ্যাঁ, হেমলক হলো বিষ, কিন্তু বিষের মধ্যেই তো আসল অমৃত লুকিয়ে থাকে। বেদনার মধ্যেই লুকিয়ে থাকে আনন্দের স্বাদ। বলতে পারেন মজা করেই আমার এই পানীয়ের নাম রেখেছি হেমলক। তৃষিত বলল, পাঠকদের নিশ্চয়ই আগ্রহ থাকবে কিভাবে হেমলক তৈরি হয় সেটা জানাতে। এ ব্যাপারে কিছু বলবেন? কৌশলে তার চতুর্থ প্রশ্নটা করল তৃষিত। তিনি হেসে জবাব দিলেন, আগ্রহ থাকাটাই তো স্বাভাবিক। যেমনভাবে সব নরম পানীয় প্রস্তুত হয়, পরিশুদ্ধ পানীয় জলের সঙ্গে চিনি আর বর্ণগন্ধের জন্য নানা সিরাপ বা যৌগ মিশিয়ে কার্বন ডাই অক্সাইড দিয়ে বোতলগুলো সিল করা হয়। তৃষিত বলল, ওই সিরাপের ব্যাপারটাই আসল, তাই না? একটু চুপ করে নীলকণ্ঠবাবু বললেন, হ্যাঁ, সেটাই আসল। খাদ্য বা পানীয় প্রস্তুতকারক সংস্থাদের এসব ব্যাপারে নিজস্ব গোপন ফর্মুলা থাকে। তৃষিত বুঝতে পারল, অন্য কোনো পানীয় প্রস্তুতকারককে এ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যেত, নীলকণ্ঠবাবু ঠিক একইভাবে জবাব দিলেন, গোপন ফর্মুলা তো আর কেউ বাইরে বলবে না। তৃষিত বলল, আমার শেষ প্রশ্ন, হেমলক প্রেমীদের কাছে আপনার বার্তা কি? নীলকণ্ঠবাবু হেসে বললেন, হেমলকই হলো জীবন, আর জীবনই হলো হেমলক। হেমলক পান করুন, জীবন উপভোগ করুন। প্রশ্নোত্তর পর্ব মোটামুটি শেষ হয়ে এলো। তৃষিত এবার তার আসল প্রস্তাবটা পারল। আপনার কাছে আমার আর একটা অনুরোধ আছে। আপনি যদি
আপনার কারখানাটা একবার ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করেন তবে খুব ভালো হয়। আপত্তি না থাকলে কারখানার ছবি নেব, আর আমার লেখারও অনেক সুবিধা হতো তাতে। কথাটা শুনে নীলকণ্ঠবাবু সাবলীলভাবে বললেন, বেশ তো, আসুন না। আমার কারখানাটা ডায়মন্ড হারবারের দিকে। এখন অবশ্য প্রোডাকশন বন্ধ আছে। আমি এই 2-4 দিনের মধ্যে টেলিফোন করি, তবে আপনি নিশ্চয়ই সেখানে চলে যেতে পারবেন। আসলে এই কয়দিন আমার কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা একবার আমাকে দেখে নিতে হবে। তাছাড়া বোঝেনি তো যে হঠাৎ করে কখন কি কাজ এসে পড়ে। কাজে ঠিক এই মুহূর্তে নির্দিষ্ট করে আপনাকে সময়টা বলে উঠতে পারছি না। তৃষিত বলল, আমার কোনো অসুবিধা হবে না, ঘন্টা 2-এর তো পথ। আপনি ফোন করলেই আমি পৌঁছে যাব। এই বলে তৃষিত তার ফোন নম্বর লেখা ভিজিটিং কার্ডটা এগিয়ে দিল নীলকণ্ঠবাবুর দিকে। কার্ডটা হাতে নিয়ে তিনি বললেন, আমি নিশ্চয়ই ডেকে দেব আপনাকে। আমাকে এবার অফিস বন্ধ করে বেরোতে হবে। খুব খারাপ লাগছে যে আপনি আমার অফিসে এলেন, কিন্তু আপনাকে হিমলক খাওয়াতে পারলাম না। আমার ফ্যাক্টরিতে যেদিন যাবেন সেদিন নিশ্চয়ই খাওয়ার চেষ্টা করব। দেখা হবে। এই বলে নীলকণ্ঠবাবু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। নীলকণ্ঠবাবুকে নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে লিফটের দিকে এগিয়ে এলো তৃষিত। প্রাথমিক সাক্ষাতে নীলকণ্ঠবাবুকে বেশ সহজ সাধারণ মানুষ বলেই মনে হল। বিশেষত ব্যবসায়ী সুলভ কোনো আত্ম অহংকার নেই লোকটার মধ্যে। 2 দিন পর সকালবেলা নীলকণ্ঠবাবু সত্যিই ফোন করলেন, আজই চলে আসুন। বেলা 10টা নাগাদ নীলকণ্ঠবাবুর ফোন পেয়ে বেলা 11টা নাগাদ বেরিয়ে পড়ল তৃষিত তার বাইকটা নিয়ে। অফিসের গাড়ি দিলে ড্রাইভার ব্যাপারটা জেনে যেত, আর সেখানে ট্রেনে যাওয়ার সমস্যার কারণ নীলকণ্ঠবাবু তার কারখানার অবস্থান যে জায়গাতে বলে জানিয়েছেন তার রেল স্টেশন থেকে 14-15 কিলোমিটার দূরে। ডায়মন্ড হারবার রোড দিয়ে গেলে সুবিধা হবে, তাই বাইক নিয়েই বেরিয়েছিল তৃষিত। কলকাতা ছাড়াতেই একদম ফাঁকা রাস্তা। শীতের নরম রোদ পিঠে লাগিয়ে বাইক চালাতে তৃষিতের বেশ ভালোই লাগছিল। রাস্তার দুপাশে ফাঁকা মাঠ, ধানের ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট গঞ্জের মতো জায়গা, গ্রামীণ মানুষজন, ধুলো দূষণহীন এক অন্য অদ্ভুত রকম পরিবেশ। নীলকণ্ঠবাবুর সেদিনের কথোপকথন নিয়ে 2 দিন ধরে চিন্তা করেছে তৃষিত। হেমলকের রেসিপির ব্যাপারে একটা ভাবনা তার মাথায় এসেছে। নীলকণ্ঠবাবুরা তো বংশ পরম্পরায় কবিরাজ ছিলেন, হয়তো তিনি হেমলকের সঙ্গে গাছগাছড়ার এমন কোনো নির্যাস মেশান যা হেমলকে অদ্ভুত স্বাদ এনে দেয়। নীলকণ্ঠবাবু হেমলকের যে কাঁচামালের অপ্রতুলতার কথা বললেন তা কোনো দুষ্প্রাপ্য গাছ বা তার নির্যাস হতে পারে, যা হয়তো সহজে পাওয়া যায় না। ইতিমধ্যে নরম পানীয় কিভাবে তৈরি হয় তা নেট ঘেঁটে দেখে রেখেছে তৃষিত। তাতে কাঁচামাল হিসেবে যেসব জিনিসের কথা বলা আছে বাজারে তা সহজলভ্য, তার অভাবে উৎপাদন মন্দ হবার কথা নয়। তৃষিতের তাই ধারণা হয়েছে সেই কাঁচামাল কোনো দুষ্প্রাপ্য গাছগাছরা হতে পারে। ঠিক বেলা 2টো নাগাদ জায়গাটার কাছাকাছি পৌঁছে গেল সে। রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা খেতে বাইক থামালো সে। চা পানের পর দোকানিকে হেমলকের ঠিকানা বাতলে দিল সে। তৃষিত
এরপর বাইক নিয়ে রওনা হয়ে কিছুটা পথ এগিয়ে পাকা রাস্তা ছেড়ে একটা কাঁচা পথ ধরল। মাইলখানেক চলার পর অবশেষে সে পৌঁছে গেল নীলকণ্ঠবাবুর কারখানার সামনে। পাঁচিল দিয়ে ঘেরা বিঘে খানিক জমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে হিমলকের কারখানা। তবে তা বেশি বড় নয়, মাথায় টিনের শেডওয়ালা একটা লম্বাটে বাড়ি। প্রবেশপথের মাথায় সাইনবোর্ডে লেখা আছে হিমলক। মেন গেটটা একটু ফাঁক করা। গেটের সামনে দাঁড়িয়ে ত্রিশিত বার কয়েক বাইকের হর্ন বাজালো, কিন্তু ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে এলো না। ত্রিশিত একটু ইতস্তত করে গেটের ফাঁক করলে ভেতরে ঢুকে পড়ল। কারখানার সামনের চত্বরটা শান বাঁধানো। সেখানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হিমলকের ফাঁকা কার্টুন, বোতল, নানা ধরনের ছোট বড় পাত্র, কন্টেইনার ইত্যাদি। জায়গাটার এক পাশে একটা ঘরের গায়ে অফিস কথাটা লেখা আছে দেখে ত্রিশিত বাইক নিয়ে সে ঘরটার সামনে গিয়ে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন নীলকণ্ঠবাবু। আজও তার গায়ে সেই তুষের কালো চাদরটা চড়ানো। ত্রিশিতকে দেখে নীলকণ্ঠবাবু বললেন, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি। বাইক থেকে নেমে গাড়িটা দাঁড় করাতে করাতে ত্রিশিত বলল, এখানে কোনো লোকজন নেই? নীলকণ্ঠবাবু বললেন, প্রোডাকশনের সঙ্গে যুক্ত বলতে মাত্র 4-5 জন লোক। আমার তো ছোট ফ্যাক্টরি, আর বলতে গেলে সব মেশিনেই করে। এখন প্রোডাকশন বন্ধ, তাই লোকজনও নেই। নীলকণ্ঠবাবুর সঙ্গে তার অফিস ঘরে ঢুকল ত্রিশিত। ঘরের চারিদিকে কাগজপত্র ঠাসা আলমারি। হেমলকের কিছু হোর্ডিং ব্যানারও আছে। তাছাড়া টেবিল চেয়ার তো আছেই। নীলকণ্ঠবাবুর চেয়ারের এক পাশে দেওয়ালের গায়ে একটা ছোট্ট ফ্রিজও রয়েছে। টেবিলের দুপাশে দুজন মুখোমুখি বসার পর নীলকণ্ঠবাবু বললেন, এতটা পথ বাইক চালিয়ে এসেছেন, একটু জিরিয়ে নিন। আপনার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? ত্রিশিত বলল, অসুবিধা হয়নি, তবে জায়গাটা দূর হলেও রাস্তাটা মোটামুটি সোজাই। তবে এই অঞ্চলটা বেশ পলিউশন ফ্রি, শান্ত, নিরিবিলি। নীলকণ্ঠবাবু বললেন, হ্যাঁ, পরিবেশটা আশেপাশে তো শুধুমাত্র এই ধান ক্ষেত। আগে এলে হয়তো 2-1 জন লোককে ধান খেতে চোখে পড়তো আপনার, কিন্তু এখন তারাও শীতের ধান কেটে নিয়ে চলে যাচ্ছে। ফ্যাক্টরি চালাবার পক্ষে আদর্শ এই জায়গাটা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। এই কথাটা বলার পর নীলকণ্ঠবাবু চেয়ারে বসা অবস্থাতে হাত বাড়িয়ে ফ্রিজ খুলে 6 ইঞ্চি লম্বা একটা হিমলকে বোতল বার করে টেবিলে রেখে বললেন, একটাই বোতল অবশিষ্ট ছিল, সেদিন আপনাকে খাওয়াতে পারিনি, আজ খান। তবে ওপেনার নেই, আপনাকে দাঁত দিয়ে চিপি খুলতে হবে। বোতলটা দেখে ত্রিশিতের মনে হলো, সে যদি না খেয়ে বোতলটা সঙ্গে করে নিয়ে যায় তবে পরে সেটা কাজে লাগাতে পারে কোনো পরীক্ষার জন্য। তাই সে বলল, আপনি যদি কিছু মনে না করেন তবে বোতলটা সঙ্গে করে নিয়ে যাব রাস্তায় খাবার জন্য। আসলে একটু আগেই আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খেয়েছি, সঙ্গে জল নেই। ফেরার পথে বোতলটা কাজে লেগে যাবে। ত্রিশিতের কথা শুনে নীলকণ্ঠবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, কোনো অসুবিধা নেই। বোতলটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে নিয়ে ত্রিশিত বলল, আপনাদের প্রোডাকশন আবার কবে নাগাদ শুরু হতে পারে? কালকেই একটা ঠান্ডা পানীয়ের দোকানে দেখলাম
একটা ছোট ছেলে হেমলকের খোঁজ করছিল। কয়েক মুহূর্ত চুপ করে ত্রিশিকের দিকে তাকিয়ে থেকে নীলকণ্ঠবাবু জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই কাঁচামাল এসে গেছে। আশা করি 4-5 দিনের মধ্যে হেমলকের কিছু বোতল বাজারে ছাড়তে পারবো। দেখা যাক শেষ পর্যন্ত পারি কিনা। এরপর বেশ কিছু মামুলি কথাবার্তার পর নীলকণ্ঠবাবু বললেন, চলুন তবে এবার ফ্যাক্টরিটা আপনাকে দেখিয়ে আনি। ত্রিশিত বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে একবার আপনার ইউরিনালে যেতে পারলে ভালো হয়। কারণ বিশেষ কারণবশত ত্রিশিত এই কথাটা বলল। নীলকণ্ঠবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, বাইরে চলুন, এই ঘরের পিছন থেকে একটা ইউরিনাল আছে। বাইরে বেরিয়ে এলো তারা দুজনেই। নীলকণ্ঠবাবুর দেখানো রাস্তায় ইউরিনালে ঢুকলো ত্রিশিত। দরজা বন্ধ করে মোবাইল ফোনে মুভি ক্যামেরাটা চালু করে সেটা তার জ্যাকেটে বুক পকেটে ত্রিশিত এমনভাবে রাখলো যে ফোনের ক্যামেরার অংশটা বাইরে বেরিয়ে থাকে। কারখানার ভেতরের অংশের ছবি তুলে নিয়ে যেতে পারলে নিশ্চয়ই খুশি হবেন বড় সাহেব। যদিও কারখানার ছবি তোলার কথা নীলকণ্ঠবাবুকে এর আগে জানিয়ে রেখেছে ত্রিশিত, কিন্তু কারখানার ভেতরের অংশের ছবি বা বিশেষ বিশেষ যন্ত্রের ছবি তুলতে নাও দিতে পারেন নীলকণ্ঠবাবু। কাজেই এ পথ নেওয়াই ভালো। ত্রিশিত চটপট করে কাজ ছেড়ে ইউরিনাল থেকে বেরিয়ে নীলকণ্ঠবাবুর কাছে ফিরে এলো। তিনি তাকে নিয়ে এগোলেন কারখানার দিকে। নীলকণ্ঠবাবুর সঙ্গে ত্রিশিত প্রবেশ করল কারখানার ভেতরে। প্রথমে বিরাট বড় একটা ঘরে তারা ঢুকল। বিশাল বড় একটা ধাতব গ্লোবের মতো আধার আছে সেখানে। মাটি থেকে আর দেওয়ালের গা বেয়ে নানা রকমের নল এসে যুক্ত হয়েছে সেই গ্লোবের সঙ্গে। নীলকণ্ঠবাবু বললেন, এই ঘরটাকে ফ্যাক্টরির আতুর ঘর বলতে পারেন। এই যে বিশাল গ্লোবের মতো দেখছেন, ওতে জল পিউরিফাই হয়, অর্থাৎ পরিশুদ্ধ হয়। কিছু খনিজ লবণও মেশানো হয় জলের সঙ্গে। তারপর মানুষের পান করার উপযোগী পরিশুদ্ধ জল নলবাহিত হয়ে চলে যায় পাশের ঘরটাতে, যে ঘরটাকে আমরা ফ্যাক্টরির হেসেল বা কিচেন রুম বলে থাকি। ত্রিশিত ঘরটার মাঝখানে দাঁড়িয়ে চারপাশ দেখবার জন্য ঘুরে দাঁড়াতে লাগলো। আর তার সঙ্গে সঙ্গে নীলকণ্ঠবাবুর অগোচরে ত্রিশিতের বুক পকেটের মোবাইল ক্যামেরা চলমান ছবি তুলে যেতে থাকলো। ঘরের মধ্যে দিয়ে এক ঘর থেকে অন্য ঘরে যাবার জায়গা। নীলকণ্ঠবাবু এরপর ত্রিশিতকে নিয়ে প্রবেশ করলেন তার রসুই ঘরে। প্রথম ঘরের থেকে এ ঘরটার আকৃতি দ্বিগুণ বলা যায়। এ ঘরে নানা বিরাট মুখ হা করা পাত্র আছে, ছোট বড় নল দিয়ে যুক্ত। তাদের নলগুলো আবার মিশেছে ঘূর্ণায়মান একটা সিলিন্ডারের সঙ্গে। আর এ ঘরের বিশেষত্ব হচ্ছে এখান থেকে একটা লম্বা কনভেয়ার বেল্ট বা চলমান চওড়া ধাতব ফিতা ঘরের এক প্রান্ত থেকে একটা যন্ত্রের ভিতর দিয়ে বেরিয়ে সোজা এগিয়ে সামনের আর একটা ঘরের ভেতরে প্রবেশ করেছে দেওয়ালের গায়ের ফোকর দিয়ে। কনভেয়ার বেল্টের উপর 6 ইঞ্চি দূরত্ব বরাবর তার খাঁজে হেমলকের বোতল বসানো। এছাড়া নানা ছোট বড় যন্ত্রপাতি তো এ ঘরে আছেই। অবাক হয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ত্রিশিত। নীলকণ্ঠবাবু বললেন, বলতে পারেন এ ঘরে হেমলক তৈরির 99% কাজ সম্পন্ন হয়ে যায়। ওই যে হাঁ করা পাত্রগুলো দেখছেন,
ওখানে হিমলক তৈরির কাঁচা মাল ঢালা হয়। সেগুলো কয়েকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘি মিশে ওই সিলিন্ডারে রাখা পরিশোধিত জলের সঙ্গে, তারপর আরো কয়েকটা প্রক্রিয়ার পর কনভেয়ার বেল্টে রাখা হিমলকের বোতলে বন্দি হয়। তৃষিত এবার একটু কায়দা করে জানতে চাইল, কাঁচামাল মানে? নীলকণ্ঠবাবু জবাব দিলেন, চিনি আর কিছু জিনিসের নির্যাস, তাছাড়া স্বাদ, গন্ধ, বর্ণের জন্য খাবার উপযোগী কিছু রাসায়নিক ইত্যাদি। তৃষিত গিয়ে দাঁড়ালো কনভেয়ার বেল্টের সামনে। পানীয় ভর্তি সার হিমলকের বোতল রাখা আছে সেখানে। বোতলগুলোর মুখ পাতলা অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে সিল করা। নীলকণ্ঠবাবু বললেন, বলতে পারেন এগুলো প্রায় ফিনিশড প্রোডাক্ট, তবে সিলগুলি টেম্পোরারি। কনভেয়ার বেল্ট বাহিত হয়ে এরা চলে যাচ্ছে পাশের ঘরে। সেখানে যন্ত্রের মাধ্যমে সিল খুলে যায়। শুধু একটা জিনিস মেশানো হয় সেখানে, তারপর ছিপি বসে যায় বোতলের মুখে, তৈরি হয়ে যায় হিমলক। হিমলকের রসুই ঘরটা তৃষিত ভালো করে দেখার পর নীলকণ্ঠবাবু বললেন, আসুন এবার আপনাকে কারখানার শেষ ঘরটা দেখাবো। তৃষিতকে নিয়ে নীলকণ্ঠবাবু দাঁড়ালেন তৃতীয় ঘরের প্রবেশ মুখে। তবে এখানে কিছু ইস্পাতের দরজা আছে, তালা ঝুলছে তাতে। চাবি বের করে তালা খুলতে খুলতে হিমলকের মালিক নীলকণ্ঠবাবু বললেন, এ ঘরে কিন্তু আমি আমার অন্য কোনো কর্মচারীকে ঢুকতে দিই না। শেষ কাঁচামালটা আমি এ ঘরেই মেশাই। বলতে পারেন সেটাই হিমলকের গোপন রেসিপি। আপনি এত আগ্রহ নিয়ে ফ্যাক্টরি দেখতে এসেছেন, তাই এই ঘরে নিয়ে যাচ্ছি। তৃষিত বেশ খুশি হলো কথাটা শুনে। নীলকণ্ঠবাবুর সঙ্গে সে ঘরে প্রবেশ করলো তৃষিত। সে ঘরের একটা অংশ প্ল্যাটফর্মের মতো উঁচু, কোনো জানলা নেই এ ঘরে। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটা দেওয়ালের কাব খেয়ে প্ল্যাটফর্মটা। তার ঠিক নিচে রয়েছে পাশের ঘর থেকে দেওয়াল ফুঁড়ে আসা কনভেয়ার বেল্টটা। কাঠের প্ল্যাটফর্মের একটা জায়গাতে বিরিয়ানির হাড়ির মতো প্রকাণ্ড একটা পাত্র আছে, আর তার নিচের অংশটা সরু হতে হতে শেষে একটা তীক্ষ্ণ মুখওয়ালা ফানেলের রূপ নিয়েছে। কনভেয়ার বেল্টটা কিন্তু সোজা এগিয়ে উল্টো দিকে দেওয়ালের ফোকর গলে বাইরে বেরিয়ে গেছে। আর তার আগে কনভেয়ার বেল্টের উপর একটা ছোট্ট যন্ত্র বসানো আছে। কাঠের প্ল্যাটফর্ম যেদিকে সেদিকে দেওয়ালে একটা ছোট্ট অ্যান্টি চেম্বারের মতো খবর আছে। তৃষিতকে নিয়ে কাঠের প্ল্যাটফর্মটার উপর উঠে সেই হাড়ির মতো আধারটার সামনে দাঁড়ালেন নীলকণ্ঠবাবু। পাত্রটা যে কাঠামোর উপর আছে তার গায়ে একটা সুইচ দেখিয়ে নীলকণ্ঠবাবু বললেন, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। পাত্রটার ভেতরে দাঁত আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বোতামটা চালু করে পাত্রের ভেতর কিছু ফেললেই কাঁটাগুলো সেটাকে পিষে রস বের করতে শুরু করে। সেটা গিয়ে জমা হয় নিচের ফানেলে। কনভেয়ার বেল্টটা চালু হয়ে যায়। বেল্ট পেয়ে পাশের ঘর থেকে বোতলগুলো এসে থামে এই সূচিমুখ ফানেলের নিচে। ফানেলের মুখটা ওঠানামা করতে পারে ছন্দবদ্ধভাবে। অ্যালুমিনিয়াম কাগজ ভেদ করে প্রতিটা বোতলের ভেতরে এক ফোঁটা তরল প্রবেশ করানো হয় ফানেলের মুখ দিয়ে।
সেলাই মেশিনের সূচের মতোই ওঠানামা করে বিশাল এই পাত্রের নিচের ফানেলটা। ফানেলবাহিত তরলের ফোঁটা প্রবেশ করে বোতলে, তারপরে সেটা এগিয়ে যায়। তারপর কন্টেইনার বেল্টের উপর আর একটা যে ছোট্ট যন্ত্র দেখছেন, তার মাধ্যমে ছিপি এঁটে কনভেনার বেল্টের মাধ্যমে দেওয়ালের এই পাশে বেরিয়ে যায়। ও পাশে একটা বড় বাস্কেট আছে, তার মধ্যে গিয়ে জমা হয় বোতলগুলো। সেখান থেকে বোতল সংগ্রহ করে বাজারে পাঠাবার জন্য কাগজের বাক্সে ভরা হয়। এই হলো পুরো ব্যাপারটা। নীলকণ্ঠবাবু ত্রিশিতকে বুঝিয়ে দিলেন এই ঘরের যন্ত্রগুলোর ব্যাপারে। ত্রিশিত যথাসম্ভব ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো এই ঘরের যন্ত্রপাতিগুলোকে। বিশাল হাড়ির মতো পাত্রটার ভেতরে উকি দিয়ে দেখছিল ত্রিশিত একটা মানুষ ঢুকে যেতে পারে তার মধ্যে। ঠিক এমন সময় নীলকণ্ঠবাবু বলে উঠলেন, এ ঘরে হিমলকে কি মেশানো হয় সেটাই হয়তো আপনি জানতে চান, তাই না? সেটা জানার জন্যই তো আপনি আসলে এখানে আসতে চেয়েছেন। হিমলকের গোপন ফর্মুলা। কথাটা শুনে মৃদু চমকে উঠে ত্রিশিত তাকালো নীলকণ্ঠবাবুর দিকে। আচ্ছা হাসি ফুটে উঠেছে নীলকণ্ঠবাবুর ঠোঁটের কোণে। ত্রিশিতকে অবাক করে দিয়ে তিনি এরপর বললেন, আপনার কাগজের কোম্পানির মালিক আর রেনবো কোম্পানির মালিক তো একই ব্যক্তি, পরিতোষ চ্যাটার্জি, ঠিক কি না? আর তিনিই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন ব্যাপারটা অনুসন্ধান করতে। আপনার জ্যাকেটের বুক পকেটে রাখা মোবাইল ফোনে একটা আলো বিন্দু যে মাঝে মাঝে জ্বলে উঠছে সেটাও খেয়াল করেছি আমি। সম্ভবত মোবাইল ফোনের ক্যামেরাটা ছবি তুলে চলেছে চারিপাশে। ধরা পড়ে গেছে ত্রিশিত। সে কি বলবে তা বুঝে উঠতে পারছে না। তার অবস্থা দেখে নীলকণ্ঠবাবু বললেন, আপনার অবস্থা আমি বুঝতে পারছি, লজ্জা পাবার কিছু নেই। আপনি যে ব্যাপারটা জানার জন্য এখানে এসেছেন সে ব্যাপারটা বলবো আপনাকে। একটু গোড়া থেকেই খুলে বলি সেই ঘটনাটা। নীলকণ্ঠবাবু মৃদু চুপ করে থেকে বলতে আরম্ভ করলেন, আপনাকে তো বলেইছি এ কারখানাটা আমি কিভাবে কিনেছিলাম। কারখানা তো আমি কিনলাম, চালুও করলাম, কিন্তু নামি দামি কোম্পানির সঙ্গে লড়াই করে বাজারে ধরা কি মুখের কথা, তার উপর বিজ্ঞাপন দেওয়ার সামর্থ্য ছিল না। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে এই ব্যবসাতে আমি ডুবতে চলেছি। একসময় অবস্থা এমন পর্যায়ে পৌঁছালো যে বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিল কর্মীরা। তখন আমার সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। বাজারে বেশ দেনাও হয়ে গেছে। ঠিক এমন সময় অনেকটা কাকতালীয়ভাবে এক ছোট ক্যাটারার সংস্থা আমাকে মাত্র 100 বোতলের অর্ডার দেয়। কর্মীরা তখন কাজ বন্ধ করে দিলেও কয়েকশো বোতল তখনও এই কারখানায় প্রায় তৈরি হয়ে বসেছিল। শুধু শেষ জিনিসের একটা ফোঁটাই তখন মেশানো বাকি ছিল বোতলে। অর্ডারটা পেলে তখন যেহেতু 200-300 টাকা আমার লাভ হতে পারে, তখন সে টাকাই আমার কাছে অনেক। কাজেই সেই লোভে একদিন একলাই চলে এলাম ফ্যাক্টরিতে। সে সময় পর্যন্ত এ ঘরে আমার তৈরি একটা আয়ুর্বেদিক মন্ত্র আমি ফেলতাম এই হাঁ করা পাত্রে। তা নিংড়ে এক ফোঁটা রস মিশত এই প্রতি বোতলে। ওটা পানীয়তে মিশিয়ে একটা ঝাঁজ তৈরি করতাম। সেদিনও যন্ত্রগুলো নিয়ে
ঘরে ঢুকলাম আমি, মেশিনটাও চালু করলাম, কিন্তু মন্ডগুলো ঢালতে যেতেই অসতর্কতার কারণে যে ঘটনাটা ঘটল, আমার হাতটা কোনোভাবে আটকে গেল পাত্রের ভেতর, আর ভেতরের কাঁটাগুলো পিষতে শুরু করলো আমার হাতটাকে। এই বলে একটু কেঁপে উঠল। থেমে গেলেন নীলকণ্ঠবাবু। সম্ভবত সেই ভয়ঙ্কর স্মৃতিটাই তার সমস্ত শরীরে কাঁপন ধরিয়ে দিল। তৃষিত বিস্মিতভাবে বলে উঠল, তারপর তারপর কি হলো? নীলকণ্ঠবাবু আবার বলতে আর শুরু করলেন। কোনো রকমই হাতটাকে ওই গহ্বর থেকে বার করে আমি হাসপাতালে ছুটলাম। দিন চারেক আমাকে সেখানে থাকতে হলো। 7 দিন পর আবার ফিরে এলাম এই ফ্যাক্টরিতে। মেশিনটা চালু থাকায় 100-র মতো বোতল তখন সিল হয়ে গেছিল। সেগুলো আমি পাঠিয়ে দিলাম সে ক্যাটারারের কাছে। কয়েকদিন পর ক্যাটারার আমাকে জানালো যে আরও 500 বোতলের যোগান দিতে হবে আমাকে। হিমলক খেয়ে সবাই নাকি ধন্য ধন্য করছে। কিন্তু ব্যাপারটা কি, একটু ভাবতে ভাবতেই আমার কাছে স্পষ্ট হয়ে গেল সম্পূর্ণ ব্যাপারটা। কাঁটাগুলো যখন আমার হাতটাকে পিষছিল, তখন যে রক্ত বেরিয়েছিল তা 1 ফোঁটা করে মিশেছিল হিমলকের বোতলে। সে পদার্থগুলো হিমলকের মধ্যে ছিল, তার সঙ্গে 1 ফোঁটা রক্তের রাসায়নিক ক্রিয়াতে হিমলকের এই অপূর্ব স্বাদ সৃষ্টি হয়েছে। তৃষিত বলে উঠল, কি বলছেন আপনি? নীলকণ্ঠবাবু শান্ত স্বরে বললেন, ঠিকই বলছি। হিমলকের স্বাদের গোপন রহস্য ওই 1 ফোঁটা রক্ত। গল্পটা আপনি বিশ্বাস করলেন না? তবে এই দেখুন। এই বলে তিনি চাদরের তলা থেকে তার ডান হাতটা বের করলেন। ক্ষতবিক্ষত সেই হাতের কবজি থেকে নিচের অংশটা নেই। তৃষিত স্তম্ভিত, হতভম্ব। নীলকণ্ঠবাবু বললেন, 1 মিলিমিটার রক্ত মানে 20 ফোঁটা রক্ত। আমরা যে 1 পাউচ বা 1 ইউনিট রক্ত দেই, তাতে 500 মিলিমিটার রক্ত থাকে। অর্থাৎ 1 ইউনিট রক্ত দিয়ে 1000 বোতল হিমলক বানানো যায়। আমি মিথ্যা বলি না। প্রথম দিন আপনার সঙ্গে সাক্ষাতের সময় আমি আপনাকে বলেছিলাম, হিমলক তৈরি হয়েছে আমার রক্ত আর পরিশ্রম দিয়ে। তার আসল অর্থ সেদিন আপনি ধরতে পারেননি। তৃষিত নিজের চোখ কানকে যেন বিশ্বাস করতে পারছে না। সে বলল, নিশ্চয়ই আপনি মজা করছেন আমার সঙ্গে। আপনি কি তবে ব্লাড ব্যাংক থেকে রক্ত এনে হিমলকের সঙ্গে মেশা? এ প্রশ্নের জবাবে নীলকণ্ঠবাবু যা বললেন তাতে চমকে গেল তৃষিত। নীলকণ্ঠবাবু বললেন, সে চেষ্টা আমি করেছিলাম, কিন্তু টাটকা গরম রক্তের ফোঁটা না হলে হিমলকের স্বাদটা ঠিক আসে না। ওই ঘটনার পর থেকে এই ফ্যাক্টরি আমি একাই চালাই। ভবঘুরে ধরনের কোনো লোক পেলে এখানে নিয়ে আসি। আর আপনার মতো কিছু অতি উৎসাহী লোকরাও কখনো আমার সঙ্গে এখানে আসেন। আর আপনারাই তো আমার হিমলকের দুষ্প্রাপ্য কাঁচামাল, গোপন রেসিপি। যখন পাই না, প্রোডাকশন বন্ধ থাকে। একজন মানুষের শরীরে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। 1000 আটেল বোতল তো অনায়াসেই তৈরি হয়ে যায় দাদি। প্রতি বোতলের জন্য তো মাত্র 1 ফোঁটা রক্ত লাগে। এই বলে তৃষিতের দিকে তার বাম হাতটা তুলে ধরলেন নীলকণ্ঠবাবু। কখন যেন তার সে হাতে উঠে এসেছে একটা পিস্তল। তৃষিত হতভম্ব হয়ে গেল।
মৃত কাপা গলা এসে বলে উঠল, আপনি পিস্তল বের করলেন কেন? হিংস্র হাসি ফুটে উঠেছে নীলকণ্ঠবাবুর কোণে। শিস করে চাপা কণ্ঠে বলে উঠলেন তিনি, যাতে আপনি ফিরে গিয়ে এই গল্প কাউকে করতে না পারেন সেজন্য, যাতে আরো বেশ কয়েক হাজার হিমলকের বোতল বাজারে ছাড়া যায় সেই জন্য। জানেনই তো প্রচুর চাহিদা হেমলকের। এরপর তিনি ত্রিশিতকে বললেন, সামনের ছোট ঘরের যে দরজাটা আছে ওর ভেতরে ঢুকে পড়ুন। আমি চেষ্টা করব মৃত্যুর আগে যতটা সম্ভব কম যন্ত্রণা পান সে তার জন্য। আপনার শরীর থেকে ধীরে ধীরে রক্ত নেব আমি। কয়েকটা লোককে তো আমি শটাং কাটাওয়ালা পেশাই পাত্রের ভিতরে ঠেলে ফেলেছিলাম। আমি 5 কুম্ভ, নইলে গুলি চালাবো। তাতে 2 দিন আয়ু কমে যাবে আপনার। পাশবিক হাসি ফুটে উঠেছে নীলকণ্ঠবাবুর মুখে। তিনি ধীরে ধীরে গুনতে শুরু করলেন, 1, 2, পিছু হটতে শুরু করলো ত্রিশিত। কিন্তু এরপরে হঠাৎ তার মনে হলো যে এই মুহূর্তে হোক আর 2 দিন হোক, মরতে যখন হবেই তাকে, এখন বাঁচার জন্য একটা শেষ চেষ্টা তাকে করতেই হবে। কিন্তু কিভাবে? আর এরপরে হঠাৎ তার খেয়াল হলো জ্যাকেটের রাখা হিমলকের বোতলটার কথা। বাঁচার জন্য শেষ চেষ্টা করে সেই বোতলটা সজোরে ছুঁড়ে মারল নীলকণ্ঠবাবুকে লক্ষ্য করে। এই ঘটনাটা যে ঘটতে পারে তার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। বোতলটা প্রচন্ড জোরে আছড়ে পড়ল তার মাথায়। তার হাতের পিস্তলটা ছিটকে পড়ল মাটিতে। প্রচন্ড শব্দে একটা গুলি বেরিয়ে গেল তার থেকে। কিন্তু নীলকণ্ঠবাবু এত সহজে দমবার পাত্র নন। কাঁচের বোতলের আঘাতে কপাল ফেটে রক্ত বেরুচ্ছে তার। সেই অবস্থাতেও ঝুঁকে পড়ে মাটি থেকে পিস্তলটা কুড়িয়ে নিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু ত্রিশিত ছুটে এসে ধাক্কা মারল তাকে। আর টাল সামলাতে না পেরে নীলকণ্ঠবাবু হুমড়ি খেয়ে পড়লেন সেই হাড়ির মতো পেশাই যন্ত্রের ভেতরে। নীলকণ্ঠবাবু তার শরীরটাকে তার ভেতর থেকে বের করে আনতে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু বাইরে বেরিয়ে থাকা তার শরীরের নিচের অংশের ধাক্কাতে কোনোভাবে চাপ লাগলো কাঠামোর গায়ের সুইচটাতে। চালু হয়ে গেল পেশাই যন্ত্র। তার ধাতব কাঁটাগুলো আঁকড়ে ধরল গহ্বরের ভেতরে থাকা নীলকণ্ঠবাবু দেহের ঊর্ধ্বাংশকে। সেই ভয়ঙ্কর পেশাই যন্ত্রের ভিতর থেকে শেষ একটা আর্তনাদ বেরিয়ে এলো নীলকণ্ঠবাবুর গলা থেকে। তারপর ত্রিশিতের চোখের সামনে নীলকণ্ঠবাবুর পুরো দেহটাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল হাঁ করা পেশাই যন্ত্রের গহ্বরে। একটা অদ্ভুত মোটমোট শব্দ শুধু ভেসে আসতে লাগলো সেই হাড়ির মতো পেশাই যন্ত্রের ভেতর থেকে। সম্ভবত হাড় আর খুলি ভাঙার শব্দ। ত্রিশিতের যখন সম্বিত ফিরল ততক্ষণে কনভেয়ার বেল্টটাও চালু হয়ে গেছে। পাশের ঘর থেকে সে বহন করে আনছে হিমলকের বোতলগুলো এসে কয়েক মুহূর্তের জন্য থামছে পেশাই যন্ত্রের নিচে। যন্ত্রের নিচে সরু ধাতব ফানেলের সূচাগ্র। লোকটা কয়েক মুহূর্তের জন্য বোতলের ভেতর প্রবেশ করে এক ফোঁটা রক্ত মিশিয়ে দিচ্ছে হিমলকের বোতলে। চুনির মতো এক ফোঁটা গাঢ় রক্ত মিশে যাচ্ছে সাদা রঙের পানীয়তে। বাইরে থেকে দেখা যাচ্ছে স্বচ্ছ বোতলগুলোর ভেতরটা। তারপর সেই বোতলগুলো কনভেয়ার বেল্ট বাহিত হয়ে কিছু দূরের ছোট যন্ত্রের ভেতরে ঢুকে ছিপি এঁটে বেরিয়ে যাচ্ছে বাইরের ঘরে। ত্রিশিত
এরপর সেখানে আর দাঁড়ালো না। এরপর সে বোতলগুলোর দিকে শেষবারের জন্য তাকিয়ে টলতে টলতে সেই ঘর ছেড়ে, কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে কোনো রকমে তার বাইকে চেপে বসলো। শীতের বেলা, সূর্য ডুবে গেছে। চারপাশে খোলা মাঠ থেকে অন্ধকার আর কুয়াশা ভেসে আসছে কারখানার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে হারিয়ে যাবে সবকিছু। বাইক স্টার্ট করে তৃষিত রওনা হলো কলকাতার দিকে। তার পিছনে পড়ে রইল হিমলকের কারখানা। তখনও হয়তো হিমলকের প্রতিটা বোতলে এক ফোঁটা করে মিশে চলেছে নীলকণ্ঠবাবুর রক্ত। হিমলকের গোপন রেসিপি, চা তৈরি করছে হিমলকের অতুলনীয় স্বাদ।